সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমরা আজকে পুঁজিবাজারের বর্তমান যে অবস্থা সেটি নিয়ে আলোচনা করব। বর্তমানে বাজার কোন দিকে যাচ্ছে, যে বাজারে ভেতরকার অবস্থাটা কি সেটি জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। আছেন পুঁজিবাজারের বিভিন্ন সেক্টরে কাজ করা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ মোহাম্মদ আহসানুল্লাহ, সিইও এবং এমডি গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আহসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, এফসিএ সহযোগী অধ্যাপক। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মার্কেটের যে অবস্থানটা আছে, অনেকেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে বাজারটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো খুব বেশি বাড়ছে না, টার্নওভারও একটা জায়গায় স্থিতিশীল। তো এই অবস্থায় আপনার কি মনে হয় যে এই যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে বাজার সামনের দিকেই যাবে, নাকি নিচের দিকে একটা কারেকশনের সুযোগ আছে? ৬,০০০ আগে যেমন একটা ইন্ডেক্সকে সবাই একটু বলতো যে ৫,৪০০, ৫,৮০০, এখন কিন্তু ৬,০০০-এর একটা নিচে ইন্ডেক্সটা অবস্থান করছে, ৫,৯০০-র ঘরে। এবং এই জায়গা থেকে ৬,০০০ ক্রস করলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে হয়তো এখান থেকে অনেক দূর যেতে পারে। আবার ৬,০০০-কে টাচ না করতে পারলে একটা কারেকশন হবে, এরকমই সবাই বলছেন। আপনার কি মনে হয়? ধন্যবাদ। যারা বলছেন তারা মার্কেটের সাথে সম্পৃক্ত লোকজন, আর আমিও মার্কেটের সাথে একজন সম্পৃক্ত ব্যক্তি। তো যেই ধারণাটা পোষণ করতেছে এটা সাইকোলজিক্যাল, কিছুটা ধরেন রিউমার বেসড, কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল পারস্পেক্টিভে এই কথাগুলো আসতেছে। তো আমার যেটা ভিউজ সেটা হলো আসলে মার্কেট ট্রু সেন্সে মার্কেট যদি আমরা চিন্তা করি, মার্কেট কিন্তু সামনের দিকে যাওয়ার সুযোগ আছে। এখন আমরা একটু আগে যদি চিন্তা করি, যেমন ৫,৮০০ লেভেলই কিন্তু অনেক দিন ছিল। আমরা যদি চিন্তা করি ৫,৮০০ ইন্ডেক্সটা কথা বলতেছি, এই ৮০০-র উপরে হয়তো বেশ ভালো ১.৫-২ মাসের মতো ছিল। এখন যেহেতু পরবর্তী স্টেপ হলো ৬,০০০, একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার যেটা বলছেন, ৬,০০০ থেকেও মার্কেট মানে এখন ৫,৮০০-র উপরে ৫,৯০০, ৬,০০০ সুই এই পর্যায়ে আছে। তা আমরা যেটা মনে করতেছি যে মার্কেট আসলে সামনের দিকে যাওয়ার অনেক সুযোগ আছে, এবং আমাদের রেগুলেটরি যে পলিসিগুলো নেওয়া হয়েছে ইতিপূর্বে সেগুলো পজিটিভ। প্লাস আপনারা জানেন ইতিমধ্যে আইএসকো যে একটা ওয়ার্ল্ড ইনভেস্টর্স উইক ঘোষণা করছে, যেটা 2 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত, এবং বাংলাদেশ আইএসকোর ক্যাটাগরিতে তারা আমাদের এসএসসি লিস্টেড হয়েছে। সে অনুযায়ী আমরাও প্রথমবারের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই প্রোগ্রামটা করতে যাচ্ছে, এবং সম্ভবত প্রথম দিনেই আমাদের অর্থাৎ 2রা অক্টোবরে প্রাইম মিনিস্টার সেই প্রোগ্রামটা উদ্বোধন করবেন। তো সব দিকগুলো কিন্তু পজিটিভ সামনের দিকে আগাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো এখন যে কোনো কারণে একটা প্রত্যাশিত লেভেলে মার্কেট যাওয়ার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। অর্থাৎ তবে একটা জিনিস এখানে মানে সংখ্যা বলতে পারেন বা সন্দিহান বা প্রশ্ন, সেটা হলো কি ট্রেড ভলিউমটা। আমরা যেটা খেয়াল করেছি, ইন্ডেক্স যতটুকু বাড়ুক বা কমুক, কিন্তু ট্রেড ভলিউমের সিগনিফিকেন্ট আপস অ্যান্ড ডাউনটা পরিলক্ষিত হচ্ছে। যেমন গতকালকে তুলনায়, গত পরশুর তুলনায় গতকালকে যে ট্রেড ভলিউম প্রায় 242 কোটি টাকা কমে গেছে। হ্যাঁ, আজকে আরও কমার সম্ভাবনা আছে। তার মানে কি ইন্ডেক্স কিন্তু সে অনুযায়ী নেই। ইন্ডেক্স গত পরশুর তুলনায় 16 পয়েন্টের মতো ফল করলো, কিন্তু তার চেয়ে বেশি যে পয়েন্টটা, এমন আমি যদি গত সপ্তাহের সাথে তুলনা করি, গত সপ্তাহে অ্যাভারেজ ট্রেড ভলিউম ছিল, গত সপ্তাহে বলতে আমি এ মাসের আগে অর্থাৎ জুলাইয়ের এন্ড উইকটাকে বুঝাচ্ছি, তখন কিন্তু অ্যাভারেজ ট্রেড ভলিউম ছিল প্রায় 1,000 কোটি টাকার উপরে। আর এই সপ্তাহটা যদি আমরা অ্যাভারেজ ট্রেড ভলিউম চিন্তা করি, সেখানে 650 কোটি টাকা। তার মানে এই যে সপ্তাহের মধ্যে যে ব্যবধান, এখানে কিন্তু একটা বিষয় আমাদের একটু চিন্তা করতে হবে। মানে এটি হচ্ছে কেন? এটা যেটা হচ্ছে আসলে, যেটুকু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা যতটুকু বুঝতে পেরেছি, সেটা হলো আস্থার কেন যেন একটা সংখ্যা, এই যে 6,000 ছুবে তারপরে আবার কারেকশন হবে কি না, এখন এই জন্য যারা পেয়েছে যে 2 টাকা 1 টাকা অথবা তার প্রফিট মার্জিন নেওয়ার সুযোগ আছে, তারা T+2 বা T+3-তে তারা সে প্রফিটটা বুক করে ফেলতেছে, যার কারণে হিউজ কোয়ান্টিটির একটা এই যে গ্যাপ সৃষ্টি হচ্ছে। আবার আপনি যেটা বলেছেন একটু আগে, যে ব্যাংকিং সেক্টরের শেয়ারের মুভমেন্ট দিয়েই আসলে এই ইন্ডেক্সটাকে একটা লেভেলে এসেছে, কিন্তু সত্যিকার অর্থে কি ব্যাংকিং সেক্টর যদি আমরা তার পি রেশিও কনসিডারেশনে ধরি, কিন্তু এখনও আন্ডার প্রাইস, অনেকগুলো ব্যাংক এখনও কিন্তু আন্ডার প্রাইস। সুতরাং সেগুলো আরেকটা লেভেলে যাওয়ার সুযোগ আছে।
এক নাম্বার 2 হলো আমরা মনে করি আমরা সবাই যদি আমাদের এখন পার্টিসিপেশন কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন অনেক বেড়ে গেছে। অ্যাক্টিভ পার্টিসিপেশন বেড়ে যাওয়ার কারণে যে বিষয়টা হচ্ছে সেটা হলো ফ্রিকুয়েন্ট ট্রেড হচ্ছে, অর্থাৎ বাই এবং সেল দুইটা হচ্ছে, এবং প্রফিট রিয়েলাইজেশনের দৃষ্টিভঙ্গিটা অনেকের এখন ওই আগে আসছে, যার কারণে এই মানে একদিন থেকে আরেক দিনের এই জামটা হচ্ছে। যেমন কয়েকদিন আগে যেটা আমাদের বিবিএস কেবলসটা আসলে উদাহরণ হিসেবে বলতেছি, সেখানে ধরেন মানে অনেকের ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণে করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে কি আমি মনে করি চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নাই, এবং মার্কেট গ্রাজুয়ালি আগাবে এবং মার্কেট একটা পর্যায়ে যাবে। জি সালাউদ্দিন ভাই, আসানুল্লাহ ভাই যেই কথাটি বললেন সেটির শেষ ধরে আমি বলতে চাই যে ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যেদিন ব্যাংকের শেয়ারে একটা ভালো মুভমেন্ট দেখছি সেদিন ইন্ডেক্স বাড়ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে, এবং ব্যাংক যখন স্লো হয়ে যাচ্ছে বাজার কিন্তু পড়ে যাচ্ছে। তো যদিও আমরা মার্কেট ক্যাপ সেই আগের 2010-এর মতো ব্যাংকের নেই, পার্সেন্টেজ হিসাবে অনেক কম এখন, তারপরও মানে এটি কেন হচ্ছে? এবং আমরা দেখছি যে সাধারণ বিনিয়োগকারীদের সম্পৃক্ততা কিন্তু ব্যাংকে কম। তাহলে এত যে লার্জ ভলিউম হচ্ছে সেই ব্যাংকগুলো কারা কিনছে বা বাইসেলটা কারা করছে? ধন্যবাদ। আসলে যেটা বলা হচ্ছিল যে আমাদের যে মার্কেট, আসলে মার্কেট তো ইস নর্মাল যে লার্জ ক্যাপের কোম্পানিগুলো যদি আমার প্রাইস ইনক্রিজ করে উইল হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য ইন্ডেক্স। এখন এটাও ঠিক যে আমাদের যারা রিটেল ইনভেস্টার আমরা কিন্তু নর্মালি ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলা টেন্ডেন্সি যে না ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো শেয়ারগুলা নর্মালি কম কিনে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আসলে এগুলো জাঙ্ক শেয়ার না, ইনভেস্টর হয়তো জাঙ্ক শেয়ারের দিকে বেশি যাইতে চায়, তো নর্মাল রিটার্ন দিবে ব্যাঙ্কগুলো আপনাকে, এরকম একটা ইয়ে। সো এখন আমরা যেটা রাইটলি সেড যে আপনি গতকাল আমরা দেখলাম যে এর আগে মার্কেট বাড়তেছিল, ইন্ডেক্স প্রায় 5,900-তে চলে গেছে, অ্যারাউন্ড 6,000, এরপরের দিনই পড়ে গেছে। ওয়ান অফ দ্য রিজন ওয়াজ যে আপনার ব্যাঙ্কগুলার প্রেশার, শেয়ারগুলো বেশি বিক্রি হচ্ছে ব্যাংকের, তো একটা প্রেশার চলে আসে মার্কেটে। এখন এটা একটা ওয়ান অফ দ্য রিজন হতে পারে যে এর মধ্যে কিন্তু কয়েকদিন তো ব্যাংকের শেয়ার বাড়ছে। এখন আমার ইনভেস্টররা কী হয়েছে, আমরা ওই যখনই শেয়ার প্রাইস বাড়ে আমারও কনফিডেন্সটা নাই যেটা কন্টিনিউয়াসলি বাড়বে, আমরা পরে কয়েকদিন ওয়েট করেই আমরা ওই প্রফিটটা নিয়ে নিতে চাচ্ছি। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মানে মোটিভেশন চলে আসতেছে এখন ইনভেস্টরদের মধ্যে। বিকজ ইন্ডেক্স আপনি যদি দেখেন যে গত কয়েক বছর ধরে ইটস ফ্লাকচুয়েটিং, সো বাড়তেছে দেন পড়তেছে, বাড়তেছে পড়তেছে। সো যেহেতু কয়েকদিন ধরে মার্কেট বাড়তেছিল, যারা ইনভেস্টার তারা হয়তো এই কনফিডেন্সটা পাচ্ছে না যে ওয়েল এটা আরও বাড়বে। সো আমি যে পরিমাণ আমরা এক্সপেকটেশন ছিল একটা রিটার্নের, আমি সেই রিটার্নটা হয়তো পেয়ে যাচ্ছি, দেন আমি বিক্রি করতেছি, যার কারণে একটা প্রেশার চলে আসছে, এটাকে আমরা প্রাইস কারেকশন, ইট কুড বি ওয়ান অফ দ্য ফ্যাক্টর। তো এটার কারণে হয়তো মার্কেটে মানে এই যে ইন্ডেক্সটা পড়তেছে আর কি। আদারওয়াইজ যেটা বলা হয় যে ব্যাঙ্কগুলো তো বেসিক্যালি যদি চিন্তা করি যে কম্পেয়ার টু আদার ফ্যাক্টরস, ব্যাঙ্কগুলো তো ফান্ডামেন্টালি ভালো ইন্ডাস্ট্রি, যদি আমি ইকোনমি চিন্তা করি অন্য অন্য সেক্টরের তুলনায়। এবং রাইটলি সেড যে বললো যে এটা আন্ডার প্রাইস, কিন্তু আসলে যে যেটা ফান্ডামেন্টাল কোম্পানি এবং অলরেডি ওদের আন্ডার প্রাইস শেয়ার, প্রাইস তো ইকুইলিব্রিয়ামে যাইতে হবে। ইফ দ্য মার্কেট মেকানিজম ওয়ার্কস, মার্কেট মেকানিজম কাজ করে, বলা হচ্ছে প্রাইস শুড বি টু দ্য ইকুইলিব্রিয়াম লেভেল, সো প্রাইস বাড়তে হবে, যার কারণে হয়তো ওভার দিয়ে মানে কয়েকদিন ধরে প্রাইসটা। কিন্তু অনেকেই বলছেন যে স্টেক হোল্ডার অনেকেই বলছেন যে জুন ক্লোজিং শেয়ারগুলো তেমন বাড়ছে না, ব্যাংকগুলো ডিসেম্বর ক্লোজিং হওয়ার পরও ব্যাংকগুলোর একটা মুভমেন্ট ভালো দেখছে, এবং অনেক ব্যাংকের শেয়ারের একটা ভালো প্রাইসও ইনক্রিজ করেছে। তো এই ব্যাপারে আপনার কি মত? আসলে জুন ক্লোজিং সেটা ঠিক যে নর্মালি তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নর্মালি আমরা জানি ফাইন্যান্স স্টেশনগুলো ডিসেম্বর এন্ডে, সো তাদের হয়তো আমরা প্রফিট ফিগারগুলো ইয়ার এন্ডে গিয়ে পাবো। সো প্রাইসটা বাড়ার কথা ছিল বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বাট এখন কেন বাড়তেছে, মানে ওয়েদার এন ইনফরমেশন, নর্মালি মার্কেট তো ইনফরমেশন রিফ্লেক্ট করতে হবে যে প্রাইস যদি চেঞ্জ হয়। এখন এটা হয়েছে কি, আমরা যদি ঈদের পর দেখি, আসলে ঈদের পরে কিন্তু ইনভেস্টর, আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি দেখেন ট্রেডিং ভলিউমটা কিন্তু বাড়তেছে, সো ইনভেস্টর কিন্তু মার্কেটে আসতেছে। সো যদি ইনভেস্টার মার্কেটে আসতেছে, এখন ইনভেস্টারদের স্বাভাবিকভাবে যেটা বলে আমরা অনেক বেশি কস আছে এখন ইনভেস্টার, কনফিডেন্স যেতে পাচ্ছে না মার্কেটে, যেটা হচ্ছে। সো আপনি কালকেও দেখলাম যে 4টা কোম্পানি ডিরেক্টরকে কিন্তু বিএসইসি পানিশমেন্ট করছে। কেন? তারা যেটা করছে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে প্রাইসটা বাড়াইছে, এগুলো একটাও কিন্তু সব জাঙ্ক শেয়ার ক্যাটাগরি শেয়ার, প্রাইসটা আর্টিফিশিয়ালি বাড়ায়া দেন শেয়ারটা বিক্রি করে দিছে। এবং ওখানে যেগুলো অ্যালার্মিং, যে বলা হচ্ছে যে আপনার শর্ট সেলিংয়ের এরকম কিছু প্রমাণ পাইছে, শর্ট সেলিং হচ্ছে, অটো ক্লায়েন্ট ক্রিয়েশন হচ্ছে, ফ্রন্ট লাইনিং ক্লায়েন্টে এরকম কিছু মেকানিজমের মাধ্যমে প্রাইসটা বাড়ানো হচ্ছে। তো প্রবলেম ইজ দ্যাট এখানেই যে তাহলে আমি অ্যাজ এ ইনভেস্টার, যারা ইনভেস্টার রিটেল ইনভেস্টার, তারা অন্য সেক্টরে যেহেতু তারা দেখতেছে এরকম কিছু হচ্ছে, তো দোজ পিপল আর নট বেসিক্যালি গেটিং দ্য কনফিডেন্স। সো যেহেতু ঈদের পরে মার্কেট পার্টিসিপেশনও বাড়তেছে,
সো মার্কেট পার্টিসিপেন্ট বাড়তেছে, ইনভেস্টর আসতেছে, সো তাদের মধ্যে স্বাভাবিকভাবে ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলো হয়তো ব্যাংকগুলোর শেয়ার কেনার প্রতি তার আগ্রহ বাড়তেছে, যার কারণে হয়তো ইট হ্যাভ এন ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য। মানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেটা হলো দুটো কারণ আছে আরও। একটা হলো যে ডিক্লারেশনটা এসেছে হাফ ইয়ারলি ব্যাংকগুলোর, অনেকগুলা কিন্তু অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার তাদের ইপিএসের একটা ভালো গ্রোথ ছিল, যার কারণে সেই কারণে এটা একটা পজিটিভ দিক বাড়ার জন্য। আর আরেকটা যেটা বলতেছেন এই যে সংখ্যার দিক, ইন্ডেক্স ফল করতেছে, ট্রেড ভলিউম ফল করতেছে, মানুষের আস্থার একটা সংকট এখানে বা সংখ্যার একটা কারণ, সেটা হলো আমাদের এই যে নতুন যে ইন্ডেক্সটা চালু হলো ডিএসসি এক্স জেনারেল, সে 2013 সালের জানুয়ারি 27 তারিখে ইন্ডেক্সটা শুরু হলো। সেই ইন্ডেক্স শুরুর থেকে এবারে কিন্তু দিস ইজ দ্য হাইস্ট, অল হাইস্ট লেভেল। তো সেখানে একটা কিন্তু চিন্তা করতেছে যে এটা আসলে অল হাইস্ট লেভেলে বিরাজ করতেছে, এটা নিয়ে এখন একটা দুদুল্যমান। এই জন্য আসলে সেকেন্ড ডেতে বা থার্ড ডেতে প্রফিট টেকিংটা একটা বড় ইস্যু। আসলে ভাই একটি জিনিস দেখেন, আপনি যে লার্জ ক্যাপের যে শেয়ারগুলো সেগুলোর কিন্তু একটা প্রাইস কারেকশন হলেও সেটি আবার আগের প্রাইস ক্রস করে যাচ্ছে। আপনি যদি ব্যাংকগুলোর দিকে দেখেন, সেগুলো কিন্তু যে হয়তো 1 টাকা 20 টাকা শেয়ার 1 টাকা কমে যাচ্ছে, ওই 19 টাকা থেকে কিন্তু আবার 21 টাকায় চলে যাচ্ছে। আবার এই মুহূর্তে আপনি যেটি বললেন, এই মুহূর্তে বাজারের সবচেয়ে কম পি যদি তাকান, একদম যতগুলো কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে কম পি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের, আইএফআইসি এবং ওয়ান ব্যাংকের। আমরা স্পেসিফিক না বলি বেটার, আমরা বলতে পারি ওভারঅল ব্যাংকিং সেক্টর। বলছি যে আপনারা এখন সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমরা সম্পৃক্ততা কিন্তু এইসব ব্যাংকের শেয়ারই দেখছি। আবার কিছু যারা আছেন বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসের সিইও বা বড় কর্মকর্তা, তারা কিন্তু আবার এটার ব্যাপারে নেগেটিভ এবং তারাই বলছেন কারেকশন হবে, তারপরই দেখা যাচ্ছে একটা কারেকশন হচ্ছে। তাহলে তারা কি আগে থেকে একটা সতর্কবাণী দিচ্ছেন নাকি তারা প্যানিক ক্রিয়েট করছেন? না, এখানে দুইটা বিষয় কাজ করতেছে। একটা যেটা বললেন পি, যদি আমরা টোটাল মার্কেট পি এখন 16+, ওভারঅল আমাদের মার্কেট পিটা যদি মনে করি, সেই পি এর তুলনায় কিন্তু আমাদের এই যে ব্যাংকিং সেক্টরের যে শেয়ারগুলো 6-7 পিতে সেগুলো তো মানে উইদিন 10 এর মধ্যে ম্যাক্সিমাম, উইদিন 10 বলছি ম্যাক্সিমাম। তো সেই বিবেচনায় এটা অনেক ভালো রেটে বা এখন ইনভেস্টমেন্টের জন্য। আরেকটা সংখ্যার বিষয় একটু আছে, আপনার গত কয়েকদিন আগে লক্ষ্য করেছেন কিনা, আমাদের যে ডিফল্ট লোনগুলো টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে তার 46% হলো 3টা সেক্টরের মধ্যে বলা হচ্ছে, যে রিপোর্ট এসেছে। এইটা একটা হয়তো অনেকের মধ্যে শঙ্কার কারণ করতেছে, আমি ধারণা করতেছি হয়তো এটা একটা শঙ্কার কারণ হতে পারে। আরেকটা যে বিষয়টা আসতেছে, আদার দ্যান ব্যাংক এই যে বাড়তেছে আবার কমতেছে, বাড়ার আরেকটা রিজন আর তো অন্যান্য আদার দ্যান ব্যাংক যে সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোর থেকে সত্যিকার অর্থে তাদের যদি ইপিএসটা আমরা কোয়ার্টারলি ইপিএসটা রিভিউ করি, উল্লেখযোগ্য হারে কোনো ইমপ্রুভমেন্ট নাই। যার কারণে ওই দিকগুলোতে যদিও অনেক জুন ইয়ার এন্ডিং আছে, ওই দিকগুলোতে মানুষের চিন্তা করছে যেহেতু এদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না, ডিক্লারেশনটাও সেই লেভেলে আসবে না। যেমন আপনি উদাহরণ হিসেবে বলতে পারি বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, যে 12 তারিখে তার বোর্ড মিটিং, এই শেয়ারটা আস্তে আস্তে গ্রাজুয়ালি ফল করতেছে। তার মানে একটা ইন্ডিকেশন হয়তো তাদের ডিজায়ার্ড লেভেলে এক্সপেকটেশন বাজারে কিন্তু একটা ধারণা আছে, আমিও শুনেছি যে এত দিবে, কিন্তু আমি সেটা বলতে পারছি না। এবং আমার মনে হয় এটিই হবে, কারণ এর বিগত বছরগুলোতে যেটি হয়ে আসছে, কোম্পানি নিউজ আগেই বের হয়ে যায়, ইপিএস সহ বের হয়ে যায়। এবং তাই এই যে ইনসাইডার যে ইনফরমেশনগুলা লিক হয়ে যাওয়া, এটাই কিন্তু আসলে মার্কেটের জন্য এটা ভালো দিক না, একটা পারফেক্ট বা স্টেবল মার্কেটের জন্য এটা কিন্তু ভালো দিক না। তো এই জন্য যে কথাগুলো বললাম সেটা হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেমন আশার বাণী আছে, পাশাপাশি কিছু সংখ্যারও আছে, সেই জন্য দেখে শুনে ওই দিকটা আগাইতে হবে। আর আদার সেক্টরে ওইরকম রিওয়ার্ডিং না থাকার কারণে সেখানে বিনিয়োগকারীর অভাবে জাফায় পড়তেছে না। হয়তো কিছুদিন আপনি লক্ষ্য করেছেন জাঙ্ক শেয়ারে একটা মুভমেন্ট আসছে, খুব সিরিয়াসলি মুভমেন্ট, এটা সব সময় থাকে সব বাজারে ভাই। আরেকটি বিষয়, যেন 280 টাকার কোনো শেয়ার, আমরা কয়েকটি 4-5টি শেয়ার আছে এবং মাল্টিন্যাশনাল কয়েকটি শেয়ার যেগুলো সাপ্লাই কম, সেগুলোর এক্সাম্পল দিই, এবং সেগুলো কিন্তু আপনি দেখেন যে 2010 থেকে এখন পর্যন্ত রিটার্ন ভালো দিয়ে আসছে। আবার উল্টো দিকে যদি আপনি তাকান যে মার্কেট যখন ভালো থাকে, পৃথিবীর সব বাজারেই কিন্তু যেগুলো রিটার্ন খারাপ সময় দেয় সেগুলো ভালো সময় খুব বেশি রিটার্ন দেয় না। তো সেই হিসেবটা যদি আপনি নেন, তাহলে এই যে 280 টাকার শেয়ারে যদি আপনি 30% ডিভিডেন্ড পান বা 40% পান, আর যদি আপনি 20 টাকার শেয়ারে যদি আপনি 20% বা 25% পান, তাহলে আপনি কোন শেয়ারে বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করা উচিত আপনার দৃষ্টিতে?
হ্যাঁ, এখন ইস্যুটা হচ্ছে খুবই মানে বেসিক বলা হচ্ছে যে অ্যাজ এ ইনভেস্টর মানে আমার যখন একটা শেয়ার প্রাইস 280 or 300 হয়, এটা অনেকটা মানে হাই প্রাইস হলে বলা হয় এটা ইলিকুইড হয়ে যায়, বিকজ আমার রিটেল ইনভেস্টর যার হয়তো স্মল ইনভেস্টমেন্ট সে হয়তো ওই জায়গায় যেতে পারে না। সো বাট 20 or 30 or 40 এটা মার্কেটটা লিকুইড বেশি হয়, বিকজ মানে অল দ্য ইনভেস্টার ক্যান পার্টিসিপেট। সো ইনভেস্টররা আসলে সবসময় যেটা করে কম প্রাইসে, যেটা বললাম আমি 20 টাকায় যদি আমি 3 টাকা ডিভিডেন্ড পাই, মানে ইটস কোয়াইট বিগ মানে লার্জ, দেন আমি যদি 28 or 500 প্রাইস 1000 যে প্রাইসটা আমি বলতেছি, তো ওখানে যদি আমি রিটার্ন ক্যালকুলেট করি অ্যাজ এ পার্সেন্টেজ অফ রিটার্ন, তো স্বাভাবিকভাবে দেখা যায় আমার যেগুলো আমি স্মল প্রাইস যেগুলো বলতেছি সেগুলো কিন্তু আমার রিটার্ন বেশি আসতেছে যদি আমি প্রাইস। একটু ইন্টারাপ্ট করি যে এই মুহূর্তে আপনি যদি বলেন মানে 5টা ভালো শেয়ারের কথা বলতে, আপনি জিপি চলে আসবে সবার, কিন্তু জিপি আপনি কত % ডিভিডেন্ড দিয়েছে? হ্যাঁ, ওটাই বললাম, মানে 270 টাকায় আপনি, আমি যদি ভুল না করে থাকি 11 টাকা, 11 টাকা যদি দেয় 270 টাকায়, 370 টাকায়, আর আমি ওটাই বললাম এখন 20 টাকার ব্যাংক বা এই লেভেলের যেগুলো আছে সেগুলো যে এখন ডিসেম্বর ক্লোজিং হলে সে কি এখনই পজিশন নিবে কিনা, নাকি ডিসেম্বরের জন্য 20 টাকাটা 30 টাকা যেয়ে কিনবে? না, এখন ইনভেস্টররা এটাই বললাম যে যেহেতু ইনভেস্টরদের চয়েসটা, আমি যেটা বলতেছিলাম যে পার্টিসিপেশন তো বাড়তেছে, কনফিডেন্স কিন্তু মার্কেটে আসা শুরু করছে, বিশেষ করে কিছু ফ্যাক্টর আছে, যেটা বলে বাজেটের ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ যেহেতু কমে গেছে, আমাদের অন্য জায়গায় ইনভেস্ট করলে আমার ভালো রিটার্ন পাচ্ছি না, আপনি এফডিআর বলেন, সঞ্চয়পত্র বলেন, মানে আপনাকে ভালো রিটার্ন হয়তো আমরা পাচ্ছি না, যার কারণে ইনভেস্টরদের একটা অল্টারনেটিভ চিন্তা করতে হচ্ছিল যে ওয়েল আমি তাহলে এই জায়গায় আসি, এবং আসতেছে কিন্তু আপনি যদি ট্রেডিং ভলিউম দেখেন কয়েকদিন ধরে, যেখানে আমার 400-500 ছিল এখন কিন্তু 1000 or 900 or 800 আসতেছে। সো এখন অ্যাজ এ ইনভেস্টার স্বাভাবিকভাবে যেটা বলতেছিলাম যে আমি যেহেতু ইনভেস্টমেন্ট আসতেছি, তাহলে আমি ওই যে সেক্টর কনফিডেন্স পাবো, মনে করা হয় যে ওয়েল ব্যাংক হয়তো আপনাকে অ্যাবনর্মাল রিটার্ন দিবে না, বাট আপনি নর্মাল রিটার্ন কিন্তু আর্ন করতে পারবেন যদি আপনি বুঝে শুনে কিনেন। সো ইউ ক্যান আর্ন নর্মাল রিটার্ন, আপনি 15%, 20%, আরে এনিওয়ে মানে, বাট হয়তো অ্যাবনর্মাল রিটার্ন আশা করবেন না। এখন ইনভেস্টররা যেটা হয়েছে কি, অনেকটা মনে হচ্ছে আমার কাছে ইটস গুড যে আমি কনজারভেটিভ হচ্ছি, যে আমি ওই রকম ইয়ে করতেছি না। সো এই জন্যই হয়তো ডিসেম্বরে পজিশন না নিয়ে হয়তো লং টার্ম ইনভেস্টমেন্ট চিন্তা করতে পারে যে আমি ওয়েল আমি এখন কিনি, যেটা বললো অলরেডি যে ব্যাঙ্কগুলো মোটামুটি ইপিএসটা অন্যদের তুলনায় বাড়তেছে, সো হয়তো পজিশন এখন নিচ্ছে। বাট আমি বলতেছি পজিশন লং, আমি যদি ওই যে গত কয়েকদিন টেন্ডেন্সি দেখি, পজিশন কিন্তু লং হচ্ছে না, যে কেন মার্কেট যে হঠাৎ আবার পড়লো কেন, বিকজ আমরা ইনভেস্টররা পজিশন নিয়ে আবার প্রফিটটা নিয়ে চলে আসতেছি, মানে এখন কিন্তু ওয়েট করতেছি না, বিকজ ওই যেটা ফ্লাকচুয়েট করতেছে, ইনভেস্টরের টেন্ডেন্সি এরকম হয়ে গেছে, আমি আজকে কিনবো, লেটস সি যেটা যদি আমাকে এই পরিমাণ রিটার্ন দেয় আমি বিক্রি করে বের হয়ে যাবো, আবার প্রাইস পড়লে আবার কিনবো, মানে এটাই হয়ে যাচ্ছে ইনভেস্টরদের মধ্যে। তাহলে এটা কি হয়, লং টার্মে গিয়ে মার্কেটের জন্য ইজ নট গুড সাইড। আমি যদি বেসিক্যালি অ্যাজ এ ইনভেস্টার লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন না নিই, তাহলে মার্কেট তো ডেফিনেটলি মানে যেটা বললাম ইন্ডেক্স থেকে, তাও যদি দেখেন যে গ্লোবালি কী হচ্ছে, যে ট্রাম্প আসার পরে ইউএসএতে ওদের ইন্ডেক্স হাইস্ট পজিশনে গেছে, যদি আপনি ইন্ডিয়াতে দেখেন সেন্সেক্স কিন্তু মাসখানেক আগে হাইস্টে গেছে, যদিও গত 2-3 দিন আগে পড়ছে প্রায় 269-এর মতো। তাহলে আমাদের দেশে এত প্রসপেক্ট, মানে আমাদের বলি যে মার্কেটটাতে কোনো নেগেটিভ যেটা বললে সবগুলো সুশোভিত পজিটিভ, মানে মার্কেট বাড়ার মতো যথেষ্ট মোটিভেশন এখানে আছে। যদি বলেন যে আরেকটা পয়েন্ট এইটার সাথে বলি, আপনি যেটা বললেন 200 উদাহরণ হিসেবে বললেন, 280 টাকার একটা শেয়ারে 20% দিচ্ছে, আবার যেটা 20 বা 25 টাকা সেটাও 30% বা 20% দিচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের আরেকটা কিন্তু এখানে ইনটিউশন কাজ করে। সেই বিষয়টা হলো কি, তারা শুধু নট অনলি রেভিনিউ ইনকাম অর্থাৎ ডিভিডেন্ডের জন্য তারা কিন্তু বিনিয়োগ করে না, দে আর অলসো মোর ইন্টারেস্টেড রিগার্ডিং ক্যাপিটাল গেইন। অর্থাৎ আমি যে শেয়ারটা কিনে আমি 10 টাকা T+2 বা 3 T+4 অত পেয়ে যাব, সেটা একটা কিন্তু ভাইটাল ইস্যু। শুধু কেবল রেভিনিউ অর্থাৎ ডিভিডেন্ড যে পার্টটুকু বললেন, দ্যাট ইজ রেভিনিউ ইনকাম, আর মেইনলি তারা ডিপেন্ডেন্ট অন ক্যাপিটাল ইনকাম ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন। তো ক্যাপিটাল গেইনটা একটা কিন্তু ভাইটাল। ক্যাপিটাল গেইনটা আপনার ওই যে লো প্রাইজের যে বাল্ক মানে বিগ সাইজের পেইড আপ ক্যাপিটাল, এগুলো আসলে সবসময় মুভ করে না। স্মল ক্যাপগুলোর মধ্যে তারা ওই ক্যাপিটাল গেইনটা নেওয়ার একটা স্কোপ থাকে, যেই কারণে তারা ওইদিকে অ্যাটেনশন দেয়। আরেকটি বিষয় দেখেন যে আমরা এই বছরের শুরুতে আমরা কিন্তু 10 টাকার নিচে এরকম মানে কাউন্ট করে শেষ করতে পারতাম না যে কত শেয়ার আছে। আমার মনে হয় 69 এরকম ছিল, আমি একসময় গুনেছিলাম। এখন কিন্তু আপনি 10 টাকার নিচে কোনো শেয়ার পাবেন না। আপনার 5 টাকা 4 টাকা ছিল মিউচুয়াল ফান্ড, সেগুলো কিন্তু এখন 8 টাকার নিচে পাওয়াই যায় না। আপনার ব্যাংকের শেয়ার 10 টাকার নিচে শুধু একটা ছাড়া নেই, ইন্স্যুরেন্সে নেই, আপনার টেক্সটাইলে নেই।
তো এই যে যেগুলো কম দামে পড়ে আছে সেই শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে, মানে এটি কি আসলে স্বাভাবিক কিনা? মানে এখন যেটা বলতেছিলাম যে আমি একটা পরিসংখ্যান দেখতে স্ট্যাটিস্টিক্স যে বাংলাদেশে প্রায় গত 1 বছরে 73,000 আমার বাজার মূলধন বাড়ছে, কিন্তু মানে ডিএসসি যদি আমরা চিন্তা করি তাহলে 73,000 মানে আমাদের বাজার মূলধন বাড়ে, এটা ডেফিনেটলি অনেক নতুন কোম্পানি আছে, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। বাট এই বাজার মূলধন বাড়ছে তো এই জন্য প্রাইস যেহেতু বাড়ছে, আপনি যেটা বললেন যে প্রাইসটা যদি আমার ফেস ভ্যালুর নিচে হয়, আমরা বলা হয় এটা আন্ডার ভ্যালু শেয়ার ডেফিনেটলি। এখন আন্ডার ভ্যালু শেয়ার যেহেতু, এখন নর্মালি আপনি যদি লিটারেচারগুলো দেখি, আমরা লিটারেচার বলে যে আমি অ্যাজ এ ইনভেস্টর কোন শেয়ারটা কিনবো, মানে লিটারারি আমি যদি কিনতে হয় আমি তো আন্ডার ভ্যালু শেয়ারই কিনবো, কারণ আমি জানি যে এজ এ দ্য শেয়ার আন্ডার ভ্যালুড, তাহলে এটা তো তার ইকুইলিব্রিয়াম লেভেলে যাইতে হবে, সো প্রাইস শুড ইনক্রিজ। তো অ্যাজ এ ইনভেস্টর আমরা সবসময় বেসিক্যালি যেটা বলি পি কোনটার কম, নর্মালি আমরা দেখি যে আমার প্রাইসটা কোন লেভেলে আছে, বিকজ যদি আমার 10 টাকা ফেস ভ্যালু শেয়ার 6 টাকা থাকে, সো যদি কোম্পানি খুব বেশি লজিং কনসার্ন না হয় অথবা কোম্পানি কোনো প্রসপেক্ট না থাকে যে আমি দেখতেছি কোনো প্রসপেক্ট নাই, অপারেশন বন্ধ, তাহলে না প্রাইস বাড়বে না। আমি একটু অ্যাড করতে চাই যে আমরা দেখছি যে স্টেক হোল্ডার যারা আছেন বাজারে, এই বাজার তো রিউমার বেশি, এবং রিউমারটায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা হয়। দেখা যাচ্ছে কোনো বিনিয়োগকারীর হাতে ভালো শেয়ার আছে, একটু কারেকশন হচ্ছে, কিন্তু ওই রিউমারের কারণে তিনি হয়তো বিক্রি করে দিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে ওটি বাড়ছে, আবার উনি বিক্রি করে যেটি কিনছেন সেটি দেখা যাচ্ছে বাড়তির সময় কিনছেন, তারপর কারেকশন হচ্ছে। এখানে আপনি দেখেন যে আমরা যখন ব্র্যাক ব্যাংকের কথা মনে আছে কিনা, কিছুদিন আগেও 30 টাকা 35 টাকায় ঘুরছে, সবাই বলছে এটি 100 টাকা হবে, 100 টাকা হবে, প্রাইস বাড়ছে, ভলিউম বাড়ছে, কেউ কিনছে না। এখন 90 টাকা 10% ডিভিডেন্ড আপনি কনসিডার করলে 100 টাকাই প্রাইস। এরকম কিছু ভালো শেয়ারে আমরা দেখছি যার যৌক্তিক কারণ আছে, ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই কোনো কারণ আছে, ইনফরমেশন আছে, সেই শেয়ারগুলোর ভলিউম হচ্ছে, প্রাইস বাড়বে বাড়বে করছে, সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ঢুকছে না। তাহলে এই যে প্রতিদিন 1 কোটি শেয়ার ট্রেড হচ্ছে, 90 লাখ 80 লাখ, এই শেয়ারগুলো কারা কিনছে? এবং এইখানে দেখেন যে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু একটা রিউমার ছড়িয়ে তাদেরকে কিন্তু এখানে সম্পৃক্ত হতে দেওয়া হচ্ছে না। আরে জুন ক্লোজিংয়ের শেয়ার কিনো, জুন ক্লোজিংয়ের যে শেয়ারগুলো অবশ্যই ডিভিডেন্ডকে কেন্দ্র করে অবশ্যই এখানে প্রাইস বাড়ার কথা, কিন্তু কোন শেয়ারগুলো বিনিয়োগকারীরা কিনবেন? জুন ক্লোজিংয়ের একটি শেয়ার ওভার প্রাইস, সেটি কিনবেন নাকি যে একটা আন্ডার প্রাইস শেয়ার কিনবেন? এইখানে আপনার যদি সার্বিক বিশ্লেষণটা কি বলে? আসলে আপনি নিজেই বলছেন, মানে আপনার স্টেটমেন্টের মধ্যে ওটা আছে, স্টেটমেন্টটা ছিল এরকম যে আসলে যেটা ভালো কোম্পানির শেয়ার প্রাইস বাড়া উচিত, মানে যদি ইফ মার্কেট মেকানিজম ওয়ার্কস। এখন প্রবলেম ইজ দ্যাট যখন যেটার ফান্ডামেন্টাল নাই তার প্রাইস বাড়লে এটা প্রবলেম। এবং আমি যেটা বললাম কিছু মানে কয়েকদিন আগে যেটা বিএসসি জরিমানা করছে, যে বলা হচ্ছিল যে আমরা ডিরেক্টররা ওখানে এবার ডিরেক্টলিভাবে বলা হয়েছিল, ডিরেক্টররা মানে প্রথমে প্রাইসটা বাড়ানো হয়েছে আর্টিফিশিয়ালি, বাড়াইয়া ডিরেক্টররা শেয়ার বিক্রি করে দিছে, এবং বলা হচ্ছে এরকম কোনো এই বিষয়টাই কিন্তু হাসানুল্লাহ ভাই যারা এই প্রোগ্রামে আসেন তারা কিন্তু এই গত 2 বছর ধরে এই বিষয়টাই বলছেন যে ডিরেক্টরদের কেন ধরা হচ্ছে না, তারা কিন্তু কারসাজিগুলো বেশি করছে। প্রবলেম হচ্ছে ওই জায়গাতে। তাহলে অ্যাজ এ ইনভেস্টার আপনি যদি এই জিনিসগুলো ইনসিডেন্টগুলো দুটো পাবলিকলি বেসিক্যালি ইনফরমেশনগুলো, সো হাউ ক্যান ইউ গেট আ কনফিডেন্স ইস্যুগুলা? এখন যার কারণে যেটা হচ্ছে কি, মানে আপনি যেটা বললেন যে আমরা জুন ক্লোজিংয়ে যে কোম্পানিগুলা নর্মালি কী হওয়ার কথা, জুন ক্লোজিং যেগুলা তাদের আমার আর্নিংস আসবে, সো অ্যাজ ইনভেস্টার আমি হয়তো কোনো পজিশন নিব, বাট এটা উল্টা হচ্ছে যে এখন এই সেক্টরে আমি যদি বলি যে জুন ক্লোজিং তো মোস্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আদার দেন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাহলে এই সময় তো আসলে এদের প্রাইস বাড়ার কথা, বাট হোয়াট ইজ হ্যাপেনিং ইজ দ্যাট আমার ব্যাঙ্কিং সেক্টরের প্রাইস বাড়তেছে। সো তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যেগুলো হচ্ছে ওয়ান অফ দ্য রিজন অলরেডি বলা হয়েছে যে এখানে হয়তো আমি অ্যাজ এ ইনভেস্টার যখন পজিশন নিতে যাই তো আর্নিংস তো দেখবই, সো হয়তো আর্নিংসটা আবার আমাকে ওই লেভেলে দিতে পারতেছে না, যার কারণে হয়তো এরকম একটা ইয়ে হচ্ছে। এখন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি ব্যাংকিং সেক্টর কিন্তু খুব ভালো পজিশনে নাই, যেটা বলছি প্রায় 73,000 crore টাকা কিন্তু আমার যেটা বলা হচ্ছে নন পারফর্মিং লোন। সো এটাও মনে করার কারণ নাই যে আমাদের ব্যাংকিং সেক্টর ইজ মানে গুড পজিশনে আছে, তো দ্যার ইজ অলসো রিস্ক, মানে আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্ট করতে যান। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হয়তো যদি আমি ওভারঅল মার্কেট অ্যানালাইসিস করি, আমার তো ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ খুঁজতে হবে, আমার কাছে এতগুলো সেক্টর আছে, সো আমি কম্প্যাটিবলি কোনটাতে যাব। বাট আমরা যদি কয়েক বছর ধরে দেখি যে প্রত্যেকটা ব্যাংক কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার
কিছু ডিভিডেন্ড কিন্তু দিচ্ছে। আমি যত ব্যাংকই দেখেন না কেন এরকম হয় না যে পার্টিকুলার কোনো ডিভিডেন্ড ইল্ড তো অনেক ভালো। হ্যাঁ, তো যার কারণে কি হচ্ছে ওই যে ইনভেস্টররা মানে অনেকটাই রিটেল ইনভেস্টর যারা বেসিক্যালি, আর যারা তো ধরেন আমার মার্কেটটাকে ম্যানিপুলেট করতেছে আমি তাদের কথা বলতেছি না, বাট অ্যাজ রিটেল ইনভেস্টর ওই ইনফরমেশন আমাদের কাছে আসে না, নর্মালি যারা তারা আসে না। সো স্বাভাবিকভাবে তারা এখন যেহেতু ওইদিকে কনফিডেন্স পাচ্ছে না, দুস পিপল আর রানিং বেসিক্যালি বিহাইন্ড দ্য ব্যাংকিং সেক্টর। এটা হলো আপনি যদি দেখেন যে আমরা ব্র্যাক ব্যাংকের এক্সাম্পল দিলাম ব্যাংকিং সেক্টরে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনি স্কোয়ার ফার্মা মানে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন আওয়ার কান্ট্রি, লিস্টেড কোম্পানি। আপনি যদি ফুডে দেখেন আপনার অলিম্পিক, এরকম এখন যিনি বিনিয়োগ করবেন তিনি কি সেক্টর দেখবেন না কোম্পানি দেখবেন? যে কোম্পানিতে তিনি বিনিয়োগ করছেন, যে কোম্পানির শেয়ার হোল্ডার তিনি হচ্ছেন, কোম্পানির একটা মালিকানা তিনি কিনছেন, সেটি কি দেখবেন নাকি সেক্টর দেখবেন? সেক্টর দেখলে আপনি এখন আইসিবিআই ইসলামিক ব্যাংক যেটি এখন অনেকদিন ধরেই যেটির প্রবলেমে আছে, সেই ব্যাংকটির শেয়ার কিনবেন নাকি আপনি এই সেক্টরের ওইটা দিয়ে বিচার করবেন, নাকি আবার ভালো কোম্পানিটা দিয়ে বিচার করবেন, নাকি আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেটি দেখবেন কোন প্রাইসে আছে? সুন্দর কথা বলছেন। অবশ্যই যে স্টকে বা যে শেয়ারে বিনিয়োগ করতেছে সেটারই ফান্ডামেন্টাল দেখা উচিত বিনিয়োগের ক্ষেত্রে, এক। নাম্বার টু যে বিষয়টা আসতেছে সেটা হলো সব, আমি যদি ব্যাংকগুলো বলি, যেমন ব্যাংকিং সেক্টর বলা হচ্ছে, সব ব্যাংকের কিন্তু এনপিএল কিন্তু একই ক্যাটাগরি না, একই পার্সেন্টেজের না। যদি আমরা স্পেসিফিক কোম্পানি অনুযায়ী রিভিউ করি, অ্যানালিসিস করি, আমরা যদি দেখি প্রত্যেকটা যে ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে, ডিএসির ওয়েবসাইটও আছে, আমরা ওইখান থেকেও সিদ্ধান্ত নিতে পারি। এবং টাইম টু টাইম যে এই ডিসক্লোজারগুলো দিচ্ছে কোম্পানির তরফ থেকে, লিস্টেড কোম্পানিগুলো, সেখান থেকেও আমরা সেই তথ্যটা পাচ্ছি। সুতরাং আমাদেরকে ধীরে সুস্থে চিন্তা করি আমাদের বিনিয়োগটা করতে হবে। এখানে তিনটা ক্যাটাগরি আমাদের বিনিয়োগ মানে ইনভেস্টর আছে, একটা স্মল ক্যাটাগরি, আর একটা হলো মিডিয়াম বা লার্জ, মিডিয়াম ক্যাটাগরি, একটা লার্জ। লার্জের মধ্যে ইনস্টিটিউশন পড়তেছে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু বিগ ইনভেস্টর পড়তেছেন, এবং মিডিয়াম ক্যাটাগরি মেইনলি বিগ ইনভেস্টররাই আছে। এখন যে বিষয়টা বললেন যে আমরা অবশ্যই স্টক দেখব, স্টকের কনসার্ন ইনহেরেন্ট যে কোয়ালিটিগুলো সেগুলো বিবেচনা রাখবো। পাশাপাশি আমি মনে করি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি মনে করি, সেটা হলো এখন কত সুন্দর ইনফরমেশনগুলো দেওয়া থাকে, আপনি দেখলে পাবেন। সেটা হলো কোম্পানির ডিএসির ওয়েবসাইটে তার শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যে চেঞ্জটা আসতেছে, স্পন্সর এত পার্সেন্ট ফর এক্সাম্পল, এটা শুরু করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ তার অনেক দিন পরে ডিএসসি শুরু করেছে। হ্যাঁ, এই জিনিসটা এখন প্রত্যেকটা আপনি প্রতি মাসে ফর এক্সাম্পল গত মাসেরটা পাবেন এই মাসের 10 বা 15 তারিখের পরে। এভাবে যদি আমরা ওই বিষয়টাও একটু রিভিউ করি আমরা সিদ্ধান্তের ক্ষেত্রে, কেমন, তাহলে এটা কিন্তু আমাদের ডিসিশন মেকিং একটা হেল্প করে। নাম্বার টু যে বিষয়টা হচ্ছে, যে কথাটা বললাম, কোম্পানি অনুযায়ী যদি আমরা তার শুধু ইপিএস দেখলে হবে না, তার নন পারফর্মিং লোনটাও কত, কারণ ইপিএসটা হলো কোয়ার্টারলি যে ইপিএসটা অনেক সময় সেখানে প্রভিশনটা অ্যাডজাস্টমেন্ট করে না, এই জন্য নন পারফর্মিং লোনটাও বিবেচনা রাখতে হবে। এই পার্টটুকু দেখবেন। এই যে আপনি শেয়ার পার্সেন্টেজ দেখলেন, এখানে আমি একটা বিনিয়োগকারীদের মানে সাথে একটু শেয়ার করতে চাই। ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, শ্রদ্ধেয় একজন শিক্ষক, উনি শেয়ার কিনছেন, অনেকেরই বিনিয়োগ আছে, উনি মাঝে মধ্যে আমাকে শেয়ার করেন। উনি সবার আগে দেখেন ওই পার্সেন্টেজ, কোনটা ইনস্টিটিউট বাড়লো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পার্সেন্টেজটা কোনটা বাড়লো, এবং দেখা যাচ্ছে যে উনি বিনিয়োগ করছেন, আমার সাথে মাঝে মধ্যে শেয়ার করেন যে আমি এটা কিনছি জাস্ট বাজারের খোঁজ খবর নেওয়ার জন্য। তখন দেখা যায় যে উনি যেটা কিনছেন সেটা প্রাইস বাড়ছে না, কিন্তু কয়েকদিন পর দেখা যাচ্ছে সেটার প্রাইসই সবচেয়ে বেশি বাড়ছে। ইয়েস ইউ আর রাইট, অ্যাবসলিউটলি। এই জন্য এই ক্ষেত্রে আমি নিজে অ্যানালাইসিস না করতে পারলেও শেয়ার পার্সেন্টেজ দিয়ে আমি কিন্তু অনেকটা বুঝতে পারি। শেয়ার হোল্ডিং স্ট্রাকচারটা এই কারণে বলেছি যে শেয়ার হোল্ডিং স্ট্রাকচারটা রিভিউ করা দরকার। এটা গ্র্যাজুয়ালি কি ইনস্টিটিউশন বা ফরেন ইনভেস্টমেন্টটা বাড়তেছে কিনা, যদিও শেয়ার প্রাইস এখন হয়তো ওই লেভেলে বাড়তেছে না, বাট যদি তাদের হোল্ডিংসটা অর্থাৎ ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন হোল্ডিংসটা যদি বেড়ে যায় গ্র্যাজুয়ালি মান্থ ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে ধরে নিতে হবে যে এই শেয়ারটা ভবিষ্যতে বাড়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এখানে আমাদের ইনভেস্টমেন্টের একটা সেগমেন্ট আমরা এখানে রাখতে পারি নির্দ্বিধায়। আর যেহেতু কিছু আছে ডেইলি বেসিসে যারা করেন, তাদের একটা ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ট্রেডিংয়ে ওনারা রাখবেন ডেফিনেটলি, যেটা টপ 20-র মধ্যে যেগুলো মুভমেন্টে আছে সেগুলোর সাথে ম্যাচিং করে রাখবেন। আরেকটা যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কোয়ার্টারলি ইপিএসের গ্রোথটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাইটাল ইস্যু। এই জিনিসগুলো আপনার কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে, আপনি একটু আগে যে বললেন আমি কি সেক্টর সিলেকশন করবো না স্টক সিলেকশনের জন্য তার স্টকের কোয়ার্টারলি ইপিএসের গ্রোথটা একটা ভাইটাল ইস্যু, যেটা বললাম শেয়ার হোল্ডিং স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ মানে কোয়ার্টারলি স্টক।
আরেকটা বিষয় আমি মনে করি কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে বা স্টক সিলেকশনের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা উচিত, যে প্রত্যেকটা শেয়ারে ইয়ারলি হাই লো একটা প্রাইস থাকে এবং টাইমও থাকে। এখন আমি দেখতে হবে, যখন আমি এখন এন্ট্রি দিচ্ছি, যে লাস্ট ইয়ারে যে ইয়ারলি হাই লোর কোন সময়টা হাই ছিল, কোন সময়টা লো ছিল, এই বিষয়গুলো যদি একটু বিবেচনা করি একটা ইনভেস্টমেন্ট রাখে, তাহলে আমি মনে করি অ্যাজ কম্পেয়ার টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে এফডিআর করুক বা টিডিআর করুক অথবা গভর্নমেন্ট শংসাপত্র কিনুক, তার চেয়ে ডেফিনেটলি এখানে বেনিফিট বেশি পাবো। ভাই আরেকটি বিষয় আমরা দেখছি যে যারা ব্যক্তি বিনিয়োগকারী তার দ্বারা সাধারণত প্যানিক হয়ে যায় স্বাভাবিক কারণে। গত 7 বছরের যে বাজার আচরণ, প্যানিক না হওয়ারও কোনো কারণ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেকটি সেক্টরে যদি তাকান, দু একটি কোম্পানি কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে এবং প্রাইস ওই ইয়ারলি হাই হলেও সেই জায়গা থেকেও বাড়ছে, কারণ তার গ্রোথ ভালো। আপনি যদি এই পাওয়ার সেক্টরের কথা ভাই বললেন, পাওয়ার সেক্টরে যদি ইউপিজি দেখি, হ্যাঁ তার কিন্তু রিটার্ন অনেক ভালো, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে হিউজ, সে কারণে কিন্তু প্রাইস কিন্তু ওই আগেরটা ক্রস করছে। আপনি ফুডের যদি দেখেন এক্সাম্পল, ফার্মাসিউটিক্যালসে দেখেন, আপনি যদি ব্যাংকিং সেক্টরে দেখেন, আপনি যদি আপনি ভালো এক্সাম্পল হতে পারে আইপিডিসি লিজিংয়ের মধ্যে, মানে কত কম প্রাইস থেকে সে ইউজ প্রাইস গেইন করেছে। এই সব ক্ষেত্রে বিনিয়োগকারীরা ওই যদি ভালো শেয়ারটি কিনেন, তারপরে দেখা যাচ্ছে সেটি ওই প্যানিক হয়ে যখন বাড়তে থাকে তখন তো সবাই আরও কিনেন, কমলি একটু বিক্রি করে দেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রাইসটা ক্রস করছে। তার মানে আগে যে ডেইলি যে একটা ট্রেডের ব্যাপার ছিল, যারাই ডেইলি ট্রেড করছেন তারাই কিন্তু লুজারটা বেশি হচ্ছেন, যে পরিসংখ্যান কিন্তু তাই বলে। আপনার কি মনে হয় এটি কেন হচ্ছে? ওটাই, যেহেতু গত 7 ইয়ার্সে মানে আপনি যদি ইন্ডেক্সটা যদি দেখেন যে মার্কেট কলাপসের পরে যে ইন্ডেক্সটা কিন্তু আমরা বলতেছিলাম যে যখনই মানে ইন্ডেক্সটা বাড়তেছিল একটা লেভেলে যাচ্ছে, ধরুন আপনি যদি চিন্তা করেন গত সেপ্টেম্বর থেকে কিন্তু মার্কেটটা মানে বাড়ছিল মানে ইয়ে পর্যন্ত, আবার পরে কিন্তু ফল করছে। জানুয়ারি তো এবছর জানুয়ারি তো ভালো ছিল, তো আবার কিন্তু দেখেন ট্রেন্ডটা হয়তো গত বছর ট্রেন্ড যদি দেখেন ইজ লাইক দ্যাট, এখন হয়তো আবার বাড়তেছে, কিন্তু মানে ওই টার্ম কিন্তু সেপ্টেম্বর ইজ কামিং। মানে গত বছর যেটা বললো যে আমি দেখা উচিত যে গত বছর আমার প্রাইসটা আসলে, আমি যেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস বলি, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কী করে, আমি ট্রেন্ড দেখি বেসিক্যালি রেদার দ্যান দ্য ফান্ডামেন্টালস, যে মার্কেট কীভাবে বিহেভ করতেছে। তো মার্কেট বিহেভ করেই টেকনিক্যাল, এখন বাংলাদেশে হয়ে গেছে কি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপার একটু অভিজ্ঞতা শেষ করি। আমরা যাদের এই অ্যানালাইসিস টিম আছে, যেসব ব্রোকারেজ হাউসে, মার্চেন্ট ব্যাংকে, সেখানে টিমগুলো দেখা যায় যে ওই ক্যান্ডেল দেখে স্যার এই শেয়ারটার তো এখন আমাদের সেল করে দেওয়া উচিত, এরকম করে আমি দেখেছি যে অনেকে চাকরিও চলে গেছে, সিইও ও তার কথা শুনে শেয়ার বিক্রি করে দিয়েছেন, পরে ওই পরিমাণ শেয়ার আর তিনি কিনতে পারেন নাই। তো এই যে একটা মানে টেকনিক্যাল অ্যানালাইসিস, যদি আপনি একদম সরাসরি সম্পৃক্ত, যে বিষয়টা হলো আসলে হ্যাঁ সবসময় টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু কাজ করবে না, এটা একটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিসও কাজ করবে না। এখানে 3টে জিনিসের সমন্বয় করতে হবে। একটা হলো মার্কেট ইনফরমেশন আপডেট, মানে রিগার্ডিং মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানি ইটসেলফ, এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল, 3টের সমন্বয় কিন্তু নিয়েই সিদ্ধান্তটা নিতে হবে। এখন কেউ যদি শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের ভিতরে ডিসিশন না বেস করে ডিসিশন নেয়, ডেফিনেটলি তারা সমস্যা পড়তে পারে কিনা জানি। একটা বিনিয়োগকারীদের কাছ থেকে আসি। হ্যাঁ দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি ঝিনাইদহ থেকে বলছি, আব্দুল্লাহ আল মামুন। আমার প্রশ্নটা হচ্ছে যে জুন ক্লোজিং এর যে ডিভিডেন্ড গুলো ঘোষণা করে কোম্পানি, সেটা কতদিনের মধ্যে আমাদের বিওআইডিতে আসে? এটা নির্ধারিত কোনো সময় আছে কিনা? এটি আসলে এজিএম হওয়ার পরে 1 মাসের মধ্যে দিতে হয় আমি যতদূর জানি, যদি ভাই বলতে পারবেন। 28 দিন, জি যে জায়গায় ছিলেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, শুধু কেবল একটা অ্যানালিসিসের উপর ভিত্তি করে যদি সিদ্ধান্ত নেয় সেটা ওয়াইজ ডিসিশন হবে না। এখানে 3টা ফ্যাক্টর কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। আর আরেকটা যে কথাটা বলেন, রিউমার নট অলওয়েজ ব্যাড, এটা আমি মনে করি। আমরা যদি পজিটিভলি চিন্তা করি, রিউমার ইজ ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন। আপনার আমার কাজ হবে সেই ইনফরমেশনটা কতটুকু অথেন্টিক সেটা জাজ করি, ক্রস চেকিং করি আমাদেরকে আগাইতে হবে। না, এটা খুবই এগ্রিড। আমি যেটা বললাম যে আসলে পিওর টেকনিশিয়ান, আমি যদি একটা টেকনিক্যাল অ্যানালিস্ট হয়ে যাই, মার্কেট তো আমরা এই জন্যই বলি যে নর্মালি আপনি পিওর টেকনিক্যাল, কারণ মার্কেট এক এক সময় আপনার যে ডিসিশনগুলো নেবেন না, মানে এক সময় পিওর টেকনিক্যাল অ্যানালিস্ট হলে হয়তো আপনি রিটার্ন পাইতে পারেন, বাট পরে হয়তো নাও পাইতে পারেন। হিস্টোরিক্যাল ডেটা সবসময় সামনে রিপিট করবে। ভাইরা যারা বিভিন্ন সংস্থার সাথে জড়িত, আমরা যদি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ভাই একজন ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে,
তাদের কিন্তু একটা সবচেয়ে বড় অভিযোগ যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ব্যক্তি বিনিয়োগকারীর মতো আচরণ করে এবং তারাই বাইসেলটা বেশি করে, ট্রেডিংটা করে, এবং এই কারণেই ওই ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস, স্যার এটা বিক্রি করে দেন, বিক্রি করার সময় আছে, প্রফিট আছে। কিন্তু তারপরে দেখা গেছে গত এই 6 মাসের আচরণে আপনি যদি দেখেন অনেক ব্রোকারেজ হাউস, অনেক মার্চেন্ট ব্যাংক তাদের নিজস্ব পোর্টফোলিওতে থাকা যে শেয়ারগুলো হয়তো প্রফিট করেছে কিন্তু সেই শেয়ার ওই প্রাইসে আর কিনতে পারে না, মানে কাঙ্ক্ষিত লেভেলে প্রফিট। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন ইস্যু। আপনি যেটা বললেন বাংলাদেশে আসলে মার্কেটটা ওই আমাদের যদি ওভার ইনভেস্টর দেখে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টর এদের পরিমাণটা বেশি, কিন্তু আপনি মার্কেট ডেফিনেটলি আমরা কয়জন রিটেল ইনভেস্টর অ্যাজ ইউল, তো ওদের ট্রেডিং বিহেভিয়ার উইল ইনফ্লুয়েন্স দ্য মার্কেট। আমি এজ এ রিটেল ইনভেস্টর মানে আপনি যদি অনেকেই আসে তারপর দেখা যায় যে ওদের যে পরিমাণ হোল্ডিং এটা দিয়ে মার্কেট মানে উইল নট ইনফ্লুয়েন্স। তো এখন যেটা বললেন যে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। নর্মালি ওনারা তারা ভালো জানে যে আমার ইনভেস্টর যারা তারা তো আসলে ইনভেস্টমেন্ট দিচ্ছে, দিস ওয়ান অফ ইনভেস্টমেন্ট সেক্টর। আমরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আসবো, ট্রেডিং করতে আসবো। সো এখন যদি আপনিও আমার মতো মানে অ্যাজ এ রিটেল ইনভেস্টরের মতো ট্রেডিং বিহেভিয়ারে চলে যান তাহলে মার্কেট তো আসলে উইল নট ফাংশন। আমি একটু ব্যাখ্যা করতে হচ্ছে যেহেতু এই বিষয়টা আসলে ইনস্টিটিউশনের বিষয়টা, আসলে ইনস্টিটিউশন তো তার প্রতি মাসে একটা ওভারহেড এক্সপেন্ডিচার আছে, এটা মাথায় রাখতে হবে। তখন সে তার ইনভেস্টমেন্টটাকে কয়েকটা ক্যাটাগরিতে রাখে, কিছু লং টার্ম, কিছু শর্ট টার্ম, কিছু ফর সেল, ফর ম্যাচুর। হ্যাঁ, তো তারা সাধারণত যে কাজটা করে ডে টু ডে ট্রেডিংয়ের সাথে একটা পার্সেন্টেজ রাখে যেটা থেকে তার প্রফিট জেনারেট করে তার ওভারহেড এক্সপেন্ডিচারটা মিট আপ করে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু প্রফিট প্রতি মাসে মাসে জেনারেট করে যেটা ইয়ার এন্ডিংয়ে তার। এখন শেষ পর্যায়ে আমরা যদি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে বিনিয়োগকারীরা কি করুন, ব্যক্তি বিনিয়োগকারীরা তারা কি ট্রেডিংয়ে থাকবেন, প্রফিটটা নিয়ে নেবেন নাকি তাহলে লং টার্মে ধরে রাখবেন? কারণ গত 6 মাসের আচরণের উপর ভিত্তি করে আপনি যদি বলেন। আমি এখানে বিষয়টা হলো ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে আবার ক্যাটাগরি আছে। একটা হলো এক্সক্লুসিভলি যারা ডিপেন্ড অন ক্যাপিটাল মার্কেট, তাদের আর কোনো অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম নাই, তাদের জন্য এক ধরনের ফর্মুলা দিতে হবে বা তারা একটা ফর্মুলা ইউজ করে, একদম সেটা 10 সেকেন্ডে সংক্ষেপে বলতেছি। তারা ডেফিনেটলি দেখবে যে তারা T+2-3 তারা প্রতি মাসে তাদের একটা ইনকাম, তাদের জন্য এটা ঠিক আছে, ওকে ফাইন। যারা আদার সোর্স অফ ইনকাম আছে ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে, তাদের একটা সারপ্লাস ফান্ড আছে, তারা একটা পোর্শন তারা হয়তো ডে ট্রেডারে রাখবে, ম্যাক্সিমাম পোর্শনটা তারা লং টার্ম এবং মিডিয়াম টার্ম। হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সালাউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিচে পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।